অধরা হিসাব মেলাতে ব্যস্ত। এই হাতের লেখা মুহিতের না। এত সুন্দর করে মুহিত লিখতেই পারে না। সব থেকে বাজে লেখা তার। আর তার থেকেও বড় কথা, মুহিত বাংলা লিখতে পারে না ভালো করে। হাজারটা বানান ভুল হয় তার। তার প্রমাণ অধরা নিজে। একবার অধরার নাম লিখতে গিয়েছিল, নামটাও ঠিকঠাকভাবে লিখতে পারেনি। তাহলে এত বড় চিঠি কি করে লিখবে? এটা মুহিত লিখেইনি। তাহলে আসলো কোথায় থেকে? আগে থেকে কি ছিল এখানে? নাকি অধরা ভাবতে পারছে না কি হচ্ছে এসব? মাহিম কিছুতেই বিবাহিত হতে পারে না। একটা মানুষ বিয়ে করে লুকিয়ে রাখবে কিভাবে? এটা হতেই পারে না। অধরাকে বোকা বানাতে চাচ্ছে কেউ, কিন্তু অধরা বোকা না। সেই চিঠি রহস্য বের করেই ছাড়বে। চোখের পানি মুছে অধরা জামা কাপড় গোছানোতে মন দেয়। মিথি আসে অধরার রুমে, এক পাশে দাঁড়িয়ে থাকে। তাদের সম্পর্ক এত ভালো না, দুইজন আড্ডা দিতে পারে না এবং একসাথে কলেজেও যেতে পারে না। মাহমুদার করা অর্ডার, অধরার সাথে মেশা যাবে না, মিশলে মায়ের দিবে। তাই আর মিথি এগিয়ে আসে না, তবে লুকিয়ে চুকিয়ে কথা বলে একটু আধটু। অধরার মিথির দিকে চোখ পড়তেই মুচকি হাসে। ভালো থেকো, মায়ের কথা শুনে চলো কেমন? মিথি করুণ সুরে বলে, বাবাকে দেখতে ইচ্ছে করছে খুব। তোমার সাথে যদি যেতে পারতাম। ঠিক আছে, মন খারাপ করো না। মিথি মাথা নাড়ায়। অধরা লাগেজ টেনে মিথির মাথায় হাত বুলিয়ে বেরিয়ে যায় রুম থেকে। প্রথমেই নজর পড়ে মুহিতের দিকে। সে কানে হেডফোন গুঁজে গান শুনছে আর মাঝে মধ্যে গানের তালে নাচছে। মুহিত ফোন দেখছে বসে বসে। মাহমুদা আশেপাশে নেই, হয়তো রুমে চলে গেছে। অধরা মাহিমের পাশে গিয়ে দাঁড়ায়। মাহিম ঘাড় উঁচু করে অধরার দিকে তাকায়। রেডি? হুম। মাহিম ফোন বন্ধ করে উঠে দাঁড়ায়, পকেটে ফোন ঢুকিয়ে হাঁটতে থাকে। অধরা মুহিতের দিকে আরেক পলক তাকায়। সে এখনও নাচের তালে আছে। অধরা দীর্ঘশ্বাস ফেলে হাঁটতে শুরু করে। মুহিত পেছন থেকে বলে চিৎকার করে, আমি কল করব, মাঝে মধ্যে দেখেও আসবো গিয়ে, বুঝেছ অধরা? চৌকাঠ পেরিয়েছে মুহিত। সে দাঁড়িয়ে যায়। অধরাও দাঁড়িয়ে যায়, কিন্তু পেছন ঘুরে তাকায় না। মাহিম পেছন ঘুরে তাকায়। অধরা বড় বড় পা ফেলে মাহিম অবধি চলে যায়। মাহিম দাঁতে দাঁত চেপে বলে, নতুন সিম দিব তোকে, এই সিম যেন অন না দেখি। অধরা মাথা নাড়ায়। মাহিম অধরার হাত ধরে হাঁটতে থাকে। রাস্তার আগে থেকে রিস্কা দাঁড়িয়েছিল। প্রথমে লাগেজ তোলে মাহিম, তারপর নিজে বসে পড়ে এবং অধরার হাত ধরে তাকে উঠতে সাহায্য করে। পড়ন্ত বিকেল, ফুরফুরে হাওয়া বইছে, বর্ষার মৌসুম। রিস্কা শহর পেরিয়েছে, গ্রামে ঢুকছে। দুই ধার পানিতে টলমল, রাস্তা ছুঁই ছুঁই পানি। মাঝখান দিয়ে রাস্তা বয়ে গেছে। সেই রাস্তা দিয়ে যাচ্ছে অধরা রিস্কা। অধরা চারিপাশের সৌন্দর্য উপভোগ না করে মাহিমকে দেখছে। লোকটাকে এত ভালো কেন লাগে তার? এই যে ইচ্ছে করছে লোকটার হাত জোড়া শক্ত করে ধরে কাঁধে মাথা রাখতে, কিন্তু সাহসা কুলাচ্ছে না। এমনটা করলে ধমক দিবে নিশ্চিত। আবার সেই চিরকুটে লেখাগুলো চোখের সামনে ভাসছে। মাহিমের থেকে জেনে মনটাকে শান্ত করবে কি? অবশ্যই জিজ্ঞেস করা উচিত। এত বড় সাহস তার? অধরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, আমি একটা চিরকুট পেয়েছি, তাতে লেখা ছিল আপনি নাকি ম্যারেড। মাহিম তাকায় না অধরার দিকে। নিজের পুরুষালী হাত দ্বারা অধরার ছোট্ট হাত জোড়া মুঠো করে ধরে। নদীর স্বচ্ছ পানির দিকে তাকিয়ে জবাব দেয়, তুই ছাড়া আমার জীবনে দ্বিতীয় কোনো নারীর অস্তিত্ব নেই। অধরা চমকে ওঠে। সে কি ঠিক শুনল? মাহিমের দিকে আরও একটু চেপে বসে, কানটা এগিয়ে দেয় মাহিমের দিকে। আবারও শুনতে চায় সে এই কথাগুলো। মনের মধ্যে উত্তেজনা চলছে তার, ধাপড় লাগছে, গলাটা শুকিয়ে আসছে, শরীর ঘেমে গেছে, অনুভূতির জোয়ারে ভাসছে সে। মাহিম ভুরু কুচকে তাকায় অধরার দিকে, কারণ তার ঠোঁট ছুঁই ছুঁই হয়ে গেছে তার কানে। মাহিম অন্য হাত দিয়ে অধরার কান টেনে ধরে। ব্যাস, অনুভূতির জোয়ার থেকে বেরিয়ে ব্যথার জোয়ারে ভাসতে থাকে অধরা। কি অধরা ব্যথিত সুরে বলে, কিছু না, ছাড়ুন। মাহিম ছেড়ে দেয়। অধরা খানিকটা সরে বসে। মাহিমের হাতের মুঠো থেকে নিজের হাতটা ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু পারে না। তবে অধরা এটা কনফার্ম হয়ে গেছে, মাহিম তার প্রতি দুর্বল। এই ভেবেই ঠোঁট জুড়ে প্রশস্ত হাসি ফুটে ওঠে তার। মাহিম ভাইয়া, আমরা রিলেশনশিপে যাই আজকে। আপনি আমায় ভালোবাসেন, আমিও আপনাকে ভালোবাসি। মাহিম কথা বলে না, সে প্রকৃতি দেখতে ব্যস্ত।
অধরার কথার জবাব দেওয়ার থেকে প্রকৃতি দেখা বেশি জরুরি যেন। অধরা বিরক্ত হয়। লোকটা পাষাণ, সাথে গম্ভীর, একটু বেশি গম্ভীর। এত গম্ভীর হয়ে থাকার কি আছে বোঝে না অধরা। দ্বিতীয়বার অধরা নিজ থেকে কথা বলে না। তার আত্মসম্মান প্রখর। সেও প্রকৃতি দেখতে থাকে। বেশ খানিকক্ষণ পরে মাহিম বলে ওঠে, অধরা, ক্লাস করা কঠিন হয়ে যাবে তাই না? কয়েকটা মাস একটু কষ্টকর, তারপর সবটা ঠিক করে দেব। এবার অধরা কথা বলে না। কেন বলবে? একটু আগে অধরা বলেছিল, উনি তো জবাব দিল না, এখন অধরাও দেবে না। হয়ে গেল কাটাকাটি। আহমেদ শরীফ বাবা মায়ের বড় ছেলে। ক্লাস 7 পর্যন্ত টেনে টুনে পড়ালেখা করেছে। এলাকার বাজারে কাপড়ের দোকান করে। 3 ভাই আর 1 বোন তারা। তার বয়স যখন 14 বছর তখন তার বাবা ট্রাক অ্যাক্সিডেন্টে একটা পা হারায়। সংসারের হাল ধরতে হয় শরীফকে। ছোট্ট 2 ভাই বোনের পড়ালেখা, বাবার চিকিৎসা, সব কিছুর দায়িত্ব তার। ছোট্ট বয়সে সংসারের হাল ধরে বেশ হিমশিম খেয়ে যায় শরীফ। বাবার প্রচুর জমিজমা ছিল, কিন্তু সে চাষবাদ করতে জানতো না। শেষে বাবার সাথে পরামর্শ করে কিছু জমি বিক্রি করে এলাকার বাজারে 2টো কাপড়ের দোকান দেয়, আর বাকি জমিগুলো বছর চুক্তিতে বিক্রি করে। এভাবে সংসার চলতে থাকে তাদের। ছোট্ট ভাই দুটোকে বিয়ে পাস করিয়েছে। বোনটাকে এন্টার পাস করার পরে নিজের চাচাতো ভাইয়ের সাথে বিয়ে দিয়েছে। অশিক্ষিত রয়ে গেছেন কেবল তিনি। তারপর বাবা মায়ের পছন্দে বিয়ে করে এইচএসসি পরীক্ষার্থী মাহমুদাকে। বাবা মা দুইজনই বলেছিল বউকে আর পড়ানোর দরকার নেই। শরীফ শুনে না। বড় ছেলে মাহিম দুনিয়াতে আসার পরে বউকে অনার্সে ভর্তি করিয়ে দেয়। ভালোবাসার কমতি ছিল না তাদের সংসারে। এলাকায় শরীফের ভালো একটা নামডাক তৈরি হয়ে যায়। ছোট ভাই আরিফ তার পছন্দ মতো বিয়ে করে। রাকিব বিদেশে চলে যায়। তখন মাহিমের বয়স 4 বছর আর মুহিতের 2 বছর। আরিফের বউ রোজিনা ভীষণ আদর করত তার 2 ছেলেকে। আরিফ ঢাকায় নামকরা একটা কোম্পানিতে চাকরি পায়, বেতনও অনেক। ততদিনে মাহমুদা অনার্স পাস করেছে। 2 বছর ঘুরতেই রোজিনা সুখবর দেয় সবাইকে, সে মা হতে চলেছে। বাড়িটা খুশিতে ভরে ওঠে। বছর ঘুরতে কোল জুড়ে আসে অধরা। বাড়ির সবার চোখের মনি সে। অধরা দুনিয়াতে আসার কয়েকদিন পরেই মাহমুদা 3য়বার প্রেগনেন্ট হয়। অধরার 9 মাস বয়সে জন্ম হয় মিথির। রাকিব বাড়িতে ফিরে, তাকেও বিয়ে করানো হয়। এই সুখের সংসারে আগুন লাগে তখন, যখন মাহমুদা কলেজে চাকরি পায়। রোজিনাও কেমন বদলে যেতে থাকে। পাশের বাড়ির একটা ছেলের সাথে তার মেলামেশা বেড়েছে। সবাই বুঝতে পারতো, কিন্তু কিছু বলতো না। এই না বলাটাই কাল হয়ে দাঁড়ায়। আজকে তাদের সুখের সংসারটা ভেঙে গেছে। স্ত্রী সন্তান থাকতেও শরীফ একা নিঃসঙ্গ জীবন কাটাচ্ছে। আরিফ ঢাকা শহরে একা একা দুমড়ে মরছে। বাবা মায়ের দেখাশোনার জন্য বোন আর বোনের ছেলে মেয়েদের নিজের বাড়িতে এনে রেখেছে শরীফ। ছোট ভাইয়ের বউটা একা দায়িত্ব নিতে পারে না, তার বয়স অল্প। তার কাপড়ের ব্যবসা আজকে শুধু তার এলাকা না, আরও 10টা এলাকায় তার সুনাম ছড়িয়েছে। 2 ভাই মিলে ব্যবসাটাকে আরও বড় করে তোলে। বাড়ির সামনে রিক্সা থামে। অটোতে আসলে আরও আগে আসা যেত, কিন্তু মাহিম ইচ্ছে করে রিক্সা নিয়েছে অধরার সাথে একটু বেশি সময় কাটানোর জন্য। অধরা নিজের বাড়িটার দিকে তাকিয়ে রিক্সা থেকে নামে। মাহিম ভাড়া মিটিয়ে লাগেজ হাতে নিয়ে ভেতরে ঢুকে যায়। অধরা উকি দেয় পাশের বাড়িতে, সেখানে তার মা থাকে। শুনেছে এখন রাস্তা পরিষ্কার করার কাজ করে সে। যে ছেলেটার হাত ধরে পালিয়েছিল সেই ছেলেটার বাড়ির অবস্থা খুব খারাপ। রিক্সা চালায় সে। অধরা উকি দিতে দেখতে পায় রোজিনা কাপড় ধুচ্ছে। বুকটা কেঁপে ওঠে তার, কেমন শুকিয়ে গেছে। রোদে পোড়া শরীর তার, বয়সের ছাপও পড়েছে চেহারায়। আর এই লোকটা উঠোনে বসে গামলায় করে ভাত খাচ্ছে। অধরার চোখ ভিজে ওঠে। এই জন্যই সে দাঁত কামড়ে পড়েছিল কাকিমার বাড়িতে। সে মারধর করলেও এই রকম যন্ত্রণা পোয়াতে হয় না। মানসিক শান্তিতে ছিল সে। মাহিম গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে যায়। পেছন ঘুরে তাকায় অধরার দিকে। অধরাকে এই বাড়ির দিকে তাকিয়ে থাকতে দেখে ধমক দিয়ে বলে ওঠে, ওই দিকে কি? অধরা দৃষ্টি ফিরিয়ে নেয়। এক দৌড়ে মাহিমের কাছে চলে যায়। একটু হাসার চেষ্টা করে, পা মেলাতে থাকে মাহিমের সাথে। যে জিনিসটা আমাদের কষ্ট দেয় আমাদের উচিত সেই জিনিসটাকে ঘৃণা করা। তার সাথে সম্পর্ক শেষ। তুই কেন উকি দিয়ে তাকে দেখবি?
আজকে এসে ভেবে নে তোর মা মারা গেছে, নেক্সট টাইম যেন এমন না দেখি। অধরা মাথা নাড়িয়ে সম্মতি দেয়। বেশ বড় বাড়ি বানিয়েছে শরীফ, 2 তালা সাদা রং করা বাড়িটা। এই এলাকায় এই একটা মাত্র বিল্ডিং করা বাড়ি। বাড়ির চারপাশে উঁচু দেওয়াল, বেশ অনেকখানি জায়গা নিয়ে বাড়িটা তৈরি। চারপাশে বিভিন্ন ফুলের বাগান। এই বাড়িটা তৈরি হয়েছে আরও 4 বছর আগে। মাহমুদার ছেলে মেয়ে নিয়ে বাড়ি ছাড়ার পরেও গড়েছে বাড়িটা। প্রাণপ্রিয় স্ত্রীর পছন্দ মতো বানিয়েছে বাড়ি, কিন্তু আফসোস তাকে দেখাতে পারল না। মেন দরজার সামনে দাঁড়িয়েছিল শরীফ। আজকে তার ছেলে আসবে অধরাকে নিয়ে, এটা তিনি জানতেন। মূলত প্ল্যানিংটা তারই। 2 বাবা ছেলে মিলে বিশাল বড় ছক এঁকেছে। অধরা চাচাকে দেখে মুচকি হাসে। এক দৌড়ে গিয়ে চাচার সামনে দাঁড়ায়। শরীফ মুচকি হেসে মাথায় হাত বুলিয়ে দেয়। কেমন আছে আমার বড় মা? ভালো চাচু, তুমি? আমিও ভালো। অধরা পাশ কাটিয়ে ভেতরে ঢোকে। তার দাদি দাঁড়িয়ে আছে। দাদি তাকে দেখতে পারে না। মা চলে যাওয়ার পর থেকে সিম আধরাকে তাচ্ছিল্য করে। ফুপি রান্নাঘরে ছিল, সে খুন্তি হাতে বেরিয়ে আসে। অধরা হেসে ফুপিকে জড়িয়ে ধরে। মাহিম অধরাকে দিয়ে চলে যেতে চাইছিল, কিন্তু শরীফ আটকে দেয়। আজকের দিনটা এই বাড়িতে থেকে যাওয়ার আবদার করে। বাবার আবদার ফেলতে পারে না মাহিম, থেকে যায়। শিলার 2 মেয়ে 1 ছেলে। ছেলেটা মহিমের সমবয়সী, আর মেয়ে দুটো টুইন, সবে 7 বছর। তিন্নি আর তুসি, মূলত এরাই বাড়িটাকে মাতিয়ে রাখে। শিলার বর শরীফের সাথে দোকানে সাহায্য করে। দাদিমা মাহিমকে ইচ্ছে মতো আদর করে। এতে অধরার মন খারাপ হয়। তাকে কেন আদর করে না? মনি অধরার মাথায় হাত রাখে। কিরে, মন খারাপ কেন? অধরা ছোট মার দিকে তাকে মুচকি হাসে। মানুষটার বেবি হয় না, বিয়ের এত বছর পরেও নিঃসন্তান। একটা বাচ্চা দত্তক আনবে ভাবছে এখন। খিদে পেয়েছে। মনি এদিক ওদিক তাকিয়ে সবার পজিশন বুঝে নেয়। আপাতত এইদিকে কারোর মন নেই। সে ফিসফিস করে অধরাকে জিজ্ঞেস করে, তোকে নাকি বড় ভাবে মারধর করতো? অধরা মাথা নিচু করে ফেলে। বড় মাকে সে ভালোবাসে, তার নামে বদনাম করতে পারবে না। সে হাসার চেষ্টা করে বলে, ভুল করলে ধমক দিত, যেমনটা মিথিকে দেয়। মনি বুঝে যায় অধরা বলবে না। তিনি এমনটাই আশা করেছিল। অধরার মতো একটা মেয়ে কখনো কারোর গীবত গাইতে পারে না। চল, খেতে দিচ্ছি। অধরার হাত ধরে নিয়ে যায় মনি। মাহিম ততক্ষণে ফ্রেশ হয়ে এসেছে। আজকে বাবার সাথে বসে খাবে। মাহিমের দাদা মোতালেবও এসেছে, লাঠি ভর দিয়ে। সবাই মিলে বসেছে খেতে। মাহিমের পাশে অধরা, আর মুখামুখি শরীফ। শরীফের পাশে আসিফ, শিলার ছেলে। আর মোতালেব বসেছে মাহিমের আরেক পাশে। গিন্নি, আমার সাথে দেখা করতে গেলে না যে? বুড়ো দাদুকে ভালো লাগছে না? অভিমানের সুরে বলে মোতালেব। অধরা মিষ্টি হেসে বলে, ভেবেছিলাম খাওয়া দাওয়া সেরে যাব, অনেকক্ষণ আড্ডা দিব। শরীফ আফসোসের সুরে বলে, এখন যদি মুহিত থাকতো। পুরো কথা শেষ হবার আগেই মুহিত এক দৌড়ে এসে অধরা আরেক পাশে বসে পড়ে। চমকে ওঠে সবাই। মনির হাত থেকে তরকারির বাটি পড়ে যায়। মাহিম জল শক্ত করে ফেলে। মোহিত হাঁপাতে হাঁপাতে বলে, পাপা চলে এসেছি আমি। আই নো, দেখ তুমি মিস করছিলে আমায়, দাদুও মিস করছিল। ছোট মামা, ফুপি, দাদিমা, আসিফ আর অধরাও মিস করছিল আমায়। শরীফ হেসে ফেলে। মোতালেবও হাসে। মনি ভুরু কুচকে তাকিয়ে থাকে। ছেলেটা বড় হয়েছে, কিন্তু বান্দরামি কমেনি। অধরা মাহিমের দিকে অসহায় চোখে তাকায়। মোহিত বলে, অধরা আমি এখানে। ভাইয়াকে আমি ভেবেছিলে তাই না? অধরা শুকনো ঢোক গিলে মাথা নিচু করে ফেলে। মাহিম উঠে দাঁড়ায়। কি হলো ব্রো, তেলাপোকা দেখেছো? মোহিতের কথায় আবার বসে পড়ে মাহিম। বাবা দাদা তার মুখের দিকে তাকিয়ে আছে। এখানে সিন ক্রিয়েট করা যাবে না। মনি মোহিতের পিঠে ছোট্ট করে থাপড় দিয়ে বলে, বাঁদর ছেলে, তোর জন্য তরকারি পড়ে গেল। মোহিত মনির গাল টেনে দেয়। উফ ছোট মাম্মা, দিন দিন বয়স কমছে তোমার। রূপের রহস্য কি? অধরাকেও একটু বলিও, বেচারা অল্পতেই বুড়ি হয়ে যাচ্ছে। অধরা পানি খেতে যাচ্ছিল।
মোহিতের কথায় বেসম খায়। মণি মোহিতের কান টেনে অধরার মাথায় হাত বোলাতে থাকে। আলতাফ, আসিফ আর শরীফ হেসে ফেলে। শিলা ডালের বাটি টেবিলে রেখে হেসে বলে, আমাদের মোহিত আর বড় হলো না। মোহিত বলে ওঠে, কি যে বলো ফুপু, বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে আর তুমি বলছো বড় হলাম না। ঠিক বয়সে বিয়ে করলে। বাকিটা বলার আগেই মাহিম ধমকে ওঠে, স্টপ ইডিয়েট, তোর বকবকানির জন্য খেতে অসুবিধা হচ্ছে। ধমক খেয়ে মোহিত ভেঙচি কাটে। মণি তাকে খাবার বেড়ে দিতে থাকে। খাবার টেবিলে এখন পিনপিন নীরবতা। কারো মুখে কোনো কথা নেই। সবাই সবার মতো খেয়ে যাচ্ছে। মোহিত চামচ দিয়ে খাচ্ছে। তার এই একটা স্বভাব, চামচ ছাড়া খেতে পারে না। অবশ্যই খাওয়ার চেষ্টাও করে না। মাহিম হাত দিয়ে খাচ্ছে, সেও চামচ দিয়ে খায়, তবে সেটা হাসপাতালে বা কলিগদের সামনে। বাবা দাদার হাত দিয়ে খাচ্ছে, সেখানে নিজে চামচ দিয়ে খেলে কেমন দেখায়। সবার আগে খাওয়া শেষ হয় অধরার। সে হাত ধুয়ে চলে যায় তার রুমে। অধরার জন্য একটা রুম আগে থেকেই ছিল, সেই রুমে কেউ থাকে না। মাঝে মধ্যে মনি পরিষ্কার করে রাখত, আজকেও পরিষ্কার করেছে তিনি। অধরা এসেই বিছানায় গা এলিয়ে দেয়। বই খাতাগুলো লাগেজ থেকে বের করা হয়নি, এখন বের করতেও ইচ্ছেও করছে না। তবে অধরা জানে একটু পরে মাহিম ঠিক লাগেজ টেনে নিয়ে আসবে তার রুমে। একে একে বইগুলো সাজিয়ে দেবে তার টেবিলে। হাসি ফুটে ওঠে অধরার ঠোঁটের কোণে। মানুষটার প্রতি ভালোবাসা দিনকে দিন বেড়েই যাচ্ছে। এই ভালোবাসা কখনোই শেষ হওয়ার নয়। এই মানুষটাকে অধরা চায়, খুব করে চায় তাকে। তার সাথে সুন্দর একটা সংসার বাঁধতে চায় সে। ছোট্ট একটা স্বপ্নের ঘর সাজাতে চায়। সেখানে কোনো দুঃখ থাকবে না, থাকবে শুধু সুখ আর সুখ। এইসব ভাবতে ভাবতেই অধরার চোখ লেগে আসে। তখনই মাহিম লাগেজ নিয়ে অধরার রুমে ঢুকে। খানিকটা শব্দ করে দরজা খোলাতে অধরার ঘুম ছুটে যায়। সে এক লাফে উঠে বসে। মাহিম এক পলক অধরার দিকে তাকিয়ে লাগেজ টেনে পড়ার টেবিলের সামনে নেয়। একে একে বইগুলো সাজিয়ে রাখতে থাকে। অধরা গালে হাত দিয়ে দেখছে তাকে। কড়া কথা বলতে শিখবি কবে? অধরা নড়ে চড়ে বসে মাহিমের শক্ত গলার কথা শুনে। মুহিতকে থামাচ্ছিস না কেন? আপনি থামিয়ে দিন। মাহিম আর চোখে তাকায় অধরার দিকে। ও কি আমাকে ডিস্টার্ব করছে যে আমি থামাবো? আমাকেও তো করছে। বাকিটা বলতে পারে না অধরা। থেমে গিয়ে শুকনো ঢোক গিলে বুঝে ফেলে ভুল কথা বলে ফেলেছে। মোহিত নিজের হাতে থাকা বইটা ফেলে দেয়। কেঁপে ওঠে অধরা। চোয়াল শক্ত হয়ে গেছে তার। মোহিত তোকে ডিস্টার্ব করে না? তুই এনজয় করিস, আমারই বোঝার ভুল ছিল। ঠিক আছে, ফুর্তি কর, বলেই মাহিম চলে যায়। অধরা মাথায় হাত দেয়। ইস, কি ভুল কথা বলে ফেললো। এবার কি করবে? মাহিমের রাগ কমাবে কি করে? কি বোঝাবে মোহিতকে? সে এনজয় করে না। অধরা কামরা ছেড়ে বাহিরে আসে। মোহিতকে দেখা যাচ্ছে বাচ্চাদের সাথে খেলা করছে, আর মাহিম ল্যাপটপে কাজ করছে। পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো প্রিয় মানুষটির রাগ ভাঙানো। আর যদি সেই প্রিয় মানুষ হয় চাপা স্বভাবের, তাহলে তো কোনো কথাই নেই। মাহিম কখনোই নিজের ভালো লাগা খারাপ লাগা প্রকাশ করবে না। সে রেগে আছে, বা কতটুকু রেগে আছে এটা বোঝাও খুব কঠিন বিষয়। কারণ সে তার রাগ কখনোই প্রকাশ করবে না, সারাক্ষণ গম্ভীর হয়ে থাকবে। এখনও তার ব্যতিক্রম নয়। সে অধরার রুম থেকে বের হয়ে নিজের রুমে ঢুকেছে। দুইজনের রুম পাশাপাশি। অধরা পেছন পেছন বের হয়েছে এবং মাহিমের রুমের সামনে দাঁড়িয়ে আছে। দরজা ভেতর থেকে বন্ধ। কয়েকবার ডেকেছে, ভেতর থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি, আর যাবেও না। কাল সকালের আগে এই কামরা খুলবে না। বাড়ির সকলে বসার ঘরে বসে গল্প করছে। সেখানকার মধ্যে মনি হচ্ছে মোহিত। তাকে সকলে এটা ওটা জিজ্ঞেস করে যাচ্ছে। আহমেদ শরীফ একপাশে বসে আছে। সে তার ছেলেকে দেখছে। বুকটা কেঁপে উঠছে মেয়েটার জন্য। কেমন আছে মিথি? দুই ছেলের সাথে প্রতিদিন কথা হলেও মেয়েটার সাথে কথা হয় না। ওই মাসে একবার। মেয়েটাকে শেষবার কবে দেখেছিল সেটা মনে নেই। অনেকবার দেখতে গিয়েছে কিন্তু দেখতে পারেনি। মেয়েটার কলেজের সামনে গিয়েও দাঁড়িয়ে থেকেছে কতদিন। মিথি একটু বেশি ভয় পায় মাকে।
মায়ের কড়া শাসন ভুলে সে বাবার ডাকে সাড়া দেওয়ার সাহস কোনো কালে করতে পারেনি। তবে মিঠিও ভীষণ ভালোবাসে বাবাকে। অধরা সিঁড়ির রেলিং ধরে দাঁড়িয়ে নিচে দাদা চাচাদের আড্ডা দেখছে। ইস, এখন তার বাবাও এখানে থাকলে জমে যেত। প্রিয় মানুষটি অভিমান করে আছে। ঘুম কি করে ধরা দিবে অধরার চোখে? বিছানায় দীর্ঘক্ষণ এপাশ ওপাশ করেও যখন ঘুম হলো না, তখন অধরা গায়ে ওড়না জড়িয়ে ছাদের উদ্দেশ্যে রওনা দেয়। এই বাড়ির ছাদটা অনেক সুন্দর। আহমেদ শরীফ নিজের পছন্দের ছাদ বানিয়েছে, সবার জন্য দোলনা বানিয়েছে, বাচ্চাদের জন্য কয়েকটা খেলনা রেখেছেন ছাদে। ছাদে উঠতে অধরার মন প্রাণ জুড়িয়ে যায়। রাতের ফুরফুরে হাওয়া আর গোলাপ ফুলের সুবাস দুটোই মন কাড়ার মতো। আকাশে থালার মতো চাঁদ উঠেছে, সেই চাঁদের আলো ছড়িয়ে পড়েছে ছাদের আনাচে কানাচে। অধরা একদম ছাদের এক কোণায় এসে দাঁড়ায়। হঠাৎ পুরুষালী কণ্ঠে চমকে ওঠে অধরা। পেছন ঘুরে মোহিতের হাস্য উজ্জ্বল মুখখানা দেখে মুখ ঘুরিয়ে নেয়। মোহিত এক লাফে ছাদের রেলিংয়ে বসে পড়ে। এত রাতে এখানে কেন তুমি? আমায় মিস করছিলে? অধরা নাক মুখ কুঁচকে ফেলে, দীর্ঘশ্বাস ফেলে চলে যেতে নেয়। তখনই মোহিত বলে ওঠে, আমায় ভালোবাসবে অধরা? আমি একটু পাগলামি করি, বেশ, কিন্তু পাগল নয়। আমি বেশি কথা বলি, কিন্তু কখনো মিথ্যা বলি না। আমি তোমাকে ভীষণ ভালোবাসি। আমার হাতটা ধরবে অধরা? আমার সাথে মুক্ত আকাশে ডানা মেলে ওড়াল দিবে? কথা দিচ্ছি, ভীষণ ভালো রাখবো তোমায়। মোহিতের মুখে এরকম প্রেম বাক্য শুনে অধরা কিঞ্চিত অবাক হয়ে যায়। এমনটা সে কখনোই আশা করেনি। লোকটার চোখে মুখে একটুও নার্ভাসনেস নেই, নেই কোনো হতাশা। কিন্তু অধরার শরীরে ঘাম ছেড়ে দিয়েছে, হাত পা কাঁপছে তার। কিন্তু এভাবে নার্ভাস হলে চলবে না। আজকে মোহিতকে কিছু বলতেই হবে। সে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়, আমি মাহিম ভাইয়াকে ভালোবাসি। মোহিত হাসে, চাপা দাড়ি ভর্তি মুখটাতে প্রাণখোলা হাসি। কিন্তু হাসার মতো কিছু তো বলেনি অধরা। আপনি যেটা শুরু করেছেন সেটা ঠিক না। আমি মাহিম ভাইয়াকে অনেকদিন হলো ভালোবাসি, একটু বেশিই ভালোবাসি। আমি মনে করি আপনি এটা জানেন। তাহলে এরকম পাগলামির মানে কি? ভাইয়া ভালোবাসে তোমায়? প্রিয়সী বলে ডাকে? অধরা কনফিডেন্সের সাথে বলে, হ্যাঁ ভাইয়া আমাকে ভালোবাসে। হয়তো আমার মতো এতটা না, তবে একটু হলেও ভালোবাসে। মোহিত এক লাফে রেলিং থেকে নেমে পড়ে, অধরার মুখোমুখি দাঁড়ায়। কোমরে হাত রেখে মুখটা নিচু করে অধরার মুখোমুখি হয়। অধরা ভুরু কুঁচকে একটু পিছিয়ে যায়। মোহিত ফিসফিস করে বলে, তোমায় ভালোবাসি অধরা, বউ করব তোমায়। ভাইয়ের সাথে কম্পিটিশন করেই তোমায় জিতে নিব। আমার হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। বলেই মোহিত চলে যায়। অধরার রাগ উঠে, পায়ের কাছে থাকা ফুলের টব লাথি দিয়ে ফেলে দেয়। একদম মায়ের মতো জেদি মোহিত। নিচে যেটা বলবে সেটাই। অন্যদের কথার কোনো মূল্য নেই তাদের কাছে। এই ধরনের মানুষ অধরা পছন্দ না। সকালবেলা মাথায় কারো হাতের স্পর্শ পেয়ে ঘুম ছুটে যায় অধরার। আজকে তো মাহিমের চলে যাওয়ার কথা, চলে গেল কি? এক লাফে উঠে বসে অধরা। চোখ খুলে দেখতে পায় তার সামনে তার বাবা বসে আছে। অধরার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। সে বাবাকে জড়িয়ে ধরে। আরিফও মেয়েকে আদর করে দেয়। তখন আবারও মনে পড়ে যায় মাহিমের কথা। অধরা চট করে বাবাকে ছেড়ে দেয়। বাবা তুমি বসো, আমি আসছি বলে এক দৌড়ে চলে যায় সে। মাহিমের রুমে দরজা খোলা। অধরা ভেতরে ঢুকে যায়। মাহিম চেঞ্জ করছে। সাত সকালে তার রুমে কেউ আসবে না বলেই রুমে চেঞ্জ করছিল। অধরা ঘোড়ার গতিতে ঢুকে মাহিমের সামনে গিয়ে দাঁড়ায়। খালি গায়ে আধ ভেজা মাহিমকে দেখে তাড়াহুড়ো করে মুখে হাত দিয়ে উল্টো দিকে ঘুরে দাঁড়ায় অধরা। মাহিম দাঁতে দাঁত চেপে তাড়াহুড়ো করে চেঞ্জ করতে থাকে। নির্লজ্জের মতো অধরা ড্রেসিং টেবিলের আয়নায় দেখতে থাকে মাহিমকে। আসলে সে দেখতে চায়নি, কিন্তু চোখ শুধু চলেই যাচ্ছে। ইস রে, কি সুন্দর মানুষটা! এই সুন্দর মানুষটার দিকে চোখ যাবে না?
কারো রুমে ঢুকতে গেলে নক করতে হয় জানিস না? মাহিমের গম্ভীর কণ্ঠে আবার চোখ বন্ধ করে ফেলে অধরা। আমি কিছুই দেখিনি। আপনার যে বুকের বাঁ পাশে একটা বড় তিল আছে এটা আমি দেখিনি। মাহিম ছোট্ট ছোট্ট চোখ করে তাকায় অধরার দিকে। অধরাও মাহিমের দিকে তাকিয়ে মুচকি হাসে। স্যার ছাড়া আপনাকে দেখতে কেমন লাগছিল জানেন? মাহিম তাকিয়ে আছে। অধরা 2 পা এগিয়ে যায় মাহিমের দিকে। গোড়ালি উঁচু করে মাহিমের মুখের দিকে নিজের মুখটা খানিকটা এগিয়ে দিয়ে বলে, হট। বলে এক দৌড় দেয়। মাহিম মুখ বাঁকিয়ে তাকিয়ে থাকে অধরার দিকে। ভালোবাসা হলো রঙিন প্রজাপতির মতো, তাকে আগলে রাখতে হয়। ছেড়ে দিলে উঠতে যাবে, আর শক্ত করে ধরলে মরে যাবে। তোমায় আমি আগলে রাখবো, ওড়ার সুযোগ দিব না, গড প্রমিস। যে গালে থাপ্পড় দিয়েছো সেই গালে চুমো দিতে হবে। অধরা হাত শক্ত করে মুঠো করে ফেলে। ইচ্ছে করছে আরও একটা থাপ্পড় বসিয়ে দিতে, কিন্তু নিজেকে সংযত করে। মাহিম ফোনটা শক্ত করে চেপে ধরে কানে। তার জানা আছে মোহিত যা বলে তাই করে। অধরা মোহিতের গালে চুমু খাবে ভাবতেই মাথা গরম হতে থাকে মাহিমের। সব কিছু ভেঙে গুঁড়িয়ে দিতে ইচ্ছে করছে। অধরা হনহনিয়ে নিজের রুমে চলে যায়। মোহিত বাঁকা হাসে। দাড়িতে হাত বুলাতে বুলাতে বিড়বিড় করে বলে, ভেবেছিলাম ভালোবেসে পোষ মানাবো, কিন্তু ভালোবাসা তুমি ডিজার্ভ করো না। এবার দেখো মোহিত কি করে। মাহিম কল করে মাহমুদা বেগমকে। সে পরীক্ষার খাতা দেখছিল। কলেজ থেকে ছুটি নিয়েছে বেশ কিছুদিনের জন্য। শরীরটাও কেমন ভালো যাচ্ছে না। মিথি মায়ের পাশে বসে বই পড়ছে। তখনই ফোন বেজে ওঠে। মাহমুদা চশমা ঠিক করে তাকায় ফোনের দিকে। মাহিম নামটা দেখে খুশি হয়। যাক, ছেলে তাহলে মায়ের কথা মনে করেছে। সময় নষ্ট না করে কল রিসিভ করে তিনি। মা কেমন আছো? মাহিমের নরম গলা। যেমন রেখেছো। সকালে চলে এসেছি, এখন হাসপাতালে আছি আমি। মোহিত রয়ে গেছে ওই বাড়িতে। শুনলাম অধরাকে নিয়ে নাকি আজকে ঘুরতে যাবে। তোমার ছেলে যে অধরাকে পছন্দ করেছে সে খবর রাখো। 2 দিন পরে দেখবে বিয়ে করে বাড়িতে তুলবে। কি করবে তখন তুমি? মাহমুদ আর নড়ে চড়ে বসে। বড় ছেলে তার কথায় উঠলে বসলেও ছোট ছেলে তাকে পাত্তা দেয় না। ওই মেয়েকে আমি ছেলের বউ হিসেবে কখনোই মানব না। খুন করে দিবে ওকে। মাহিম একটু হাসে, তারপর আবারও শক্ত গলায় বলে, মোহিতকে বিয়ে দিয়ে দাও মা। মনার সাথে বিয়েটা হয়ে গেলে সে শুধরে যাবে। কিন্তু আমি মানাবো মোহিতকে। তুমি পারলে সামনের সপ্তাহে বিয়ের ব্যবস্থা করো। আর হ্যাঁ, আগে থেকে মোহিতকে কিছু বলার দরকার নেই। জাস্ট মনার সাথে কথা বলে প্ল্যানিং করো। বাকিটা আমি দেখছি। কোনো গন্ডগোল হবে না তো? মাম্মা আমি আছি তো। মাহিম কল কেটে দেয়। আবারও চেয়ারে গা এলিয়ে দিয়ে বুক চিরে দীর্ঘশ্বাস ফেলে। মাহিম চৌধুরী হারতে শেখেনি। তাকে মার দেওয়া বয়স বা বুদ্ধি তোমার এখনো হয়নি মোহিত। এবার দেখতে থাকো আমি কি করি। ঠোঁট এলিয়ে হাসে মাহিম। বুকের ওপর থেকে পাথর সরে গেছে তার। তখনই জব্বার একটুখানি দরজা খুলে উকি দেয়। স্যার পেশেন্ট পাঠাবো? তারা অপেক্ষা করছে। মাহিম সোজা হয়ে বসে কলম হাতে নিয়ে বলে, বেশি সিরিয়াস যে তাকে আগে পাঠাও। জব্বার মাথা নাড়িয়ে চলে যায়। বাবা শব্দটার মধ্যেই মিশে থাকে দায়িত্ব, কর্তব্য, এক আকাশ সমান পরিমাণ ভালোবাসা, ভরসা আর বিশ্বাস। বাবা ছাড়া দুনিয়াটা বিষাদময়। এই তো কিছুদিন আগেও বাবা সাথে ছিল না। কাকিমার বাড়িতে পড়ে থেকে কতই না অত্যাচারিত হয়েছে। এখন বাবা পাশে আছে। কেউ কিছু বলার সাহস পায় না। দাদি অধরাকে দেখতেই পারতো না, সারাক্ষণ বকা দিত। সেই দাদিও এখন কথা বলে না, চুপচাপ থাকে। কারণ একটাই, এখন অধরার পাশে তার বাবা আছে। কারো সাধ্য নেই তাকে নিয়ে কিছু বলার। আজকে একটু বেশি সেজেছে অধরা। বাবার সাথে বেরোবে, একটু সাজবে না? চোখে গাঢ় কাজল, ঠোঁটে লিপস্টিক, 2 গাল একটুখানি লাল করেছে। কোমর ছাড়িয়ে লম্বা চুলগুলো ছেড়ে দিয়ে
সাদা একটা থ্রি পিস পরে নিয়েছে। ব্যাস, তার সাজ শেষ। হাইটটা বেশ কম অধরার, উঁচু জুতো ছাড়া তাকে মানায় না। আরিফ মুন্নির হাত ধরে বাইরে দাঁড়িয়ে আছে। অধরার অপেক্ষায় তারা। কারেন্ট চলে গেছে, বাড়ির ভেতরে প্রচুর গরম, তাই বাইরে এসে দাঁড়িয়েছে। মুহিত যাবে না, তার পেট ব্যথা। তখনই মুহিত এক লাফে আরিফের সামনে চলে আসে। মেজো পাপা, আমিও যাব। আরিফ হাসে, হাত বাড়িয়ে মুহিতের চুল ঠিক করে দেয়। অধরা তখনই বেরিয়ে আসে। মুহিতকে দেখে মেজাজ বিগড়ে যায়, তবুও কিছু বলে না। বাবার পাশে এসে দাঁড়ায়। আরিফও সাদা শার্ট পরেছে। পাপা চলো রিস্কা করে যাই। মুহিত বেশ জানে অধরা রিস্কা পছন্দ, তাই অফারটা দিল। অধরা ধরতে পারল মুহিতের মনোভাব, তাই সে বলে ওঠে, বাবা গাড়ি করে যাব। আরিফ মেয়ের কথায় সাই জানায়, ড্রাইভ করতে দেয় মুহিতকে। আরিফ অধরাকে নিয়ে পেছনে বসে। মুহিতের পাশে মুন্নি বসেছে। বাচ্চাটার বয়স 5 হলে কি হবে, একদম পাকনা বুড়ি, সে সামনে ছাড়া বসবেই না। গাড়ি ছুটবে তখনই আরিফের চোখ পড়ে রাস্তার পাশে। সেখানে রাস্তা পরিষ্কার করার কাজ করছে একদল মহিলা, তাদের মধ্যে শিউলিও আছে। সে কোদাল ছাকা রেখে এক দৃষ্টিতে তাকিয়ে আছে অধরার দিকে। মেয়েকে দেখলো বেশ অনেক দিন পরে। হয়তো বুকে টেনে নিতে ইচ্ছে করছিল, হয়তো একটুখানি কাছ থেকে দেখতে ইচ্ছে করছিল। আরিফ তাচ্ছিল্য হাসে, অধরার মাথাটা নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। গাড়িটা চলে যায়। শিউলি নড়ে চড়ে ওঠে। তার পাশে থাকা জরিনা বলে ওঠে, পরীর মতো দেখতে হয়েছে তোর মেয়েটা। ইচ্ছে করে কাছ থেকে একটু দেখতে, কিন্তু আমাদের মতো গরিবদের কাছে সে কখনোই আসবে না। শিউলির চোখ দুটো ছলছল করে ওঠে। তার নাড়ি ছেঁড়া ধন কত বড় হয়ে গেছে, পুতুলের মতো দেখতে। তাকে কাছ থেকে দেখতে তো শিউলির মন কাঁদছে, কিন্তু ভাগ্য কখনোই এটা সম্ভব হতে দেবে না। জরিনার পাশের আর একটা মহিলা বলে ওঠে, শিউলির মেয়ে বলে পরীটাকে অপমান করিস না। সে আরিফ চৌধুরীর মেয়ে, এরকম কলঙ্কিনী মা তার হতেই পারে না। শিউলি দীর্ঘশ্বাস ফেলে, এসব তাকে সব সময় শুনতে হয়। আমারও তো মেয়ে, আমার কলিজা, কপালের দোষে হারিয়েছি তাকে, বিড়বিড় করে বলতে থাকে শিউলি।